প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি তো কদিন ধরে একটা বিষয়ে চর্চা শুরু করেছি পার্টে পার্টে, যেহেতু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে জনতার ইশতেহার প্রকাশ করব এবং লক্ষ্মী পুজোর সময় সেটাকে প্রকাশ করে দেব। তো যেটা প্রকাশ করব, তো যদি তার আগে সেটাকে আপনাদের সামনে আনি তাহলে সেখানে আপনাদেরও মতামত জানতে পারবো, ফলে সেটা আরও ভালো হবে। তো সেই জন্য আমি চর্চা করছি, এক এক দিনে এক একটা বিষয়ে চর্চা করছি। আমি ইতিমধ্যেই শিক্ষা, স্বাস্থ্য এবং পুলিশ নিয়ে চর্চা করেছি যে এইসব বিষয়ে কি করা উচিত, কি করলে ভালো হয়। আসলে আমাদের সকলেরই যে লক্ষ্য সেটা হচ্ছে যে এই বাংলাকে নতুন করে গড়া। এই সরকার যেটা করছে এ তো শেষ করে দিচ্ছে। তো এইভাবে চলতে পারে না। এই সরকারের যেসব পলিসি, তাতে করে একটা রাজ্য কখনো ভালো হতে পারে না। তো ভালো করতে গেলে এই করতে হবে, আমাদের হচ্ছে এই ভাবনা। তো এটা আমরা ভাবছি তো, এবং সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকে ভাবছেন, আপনারা অনেকে কমেন্টে লিখছেন। তো এগুলো সব আমি দেখছি। তো দেখে আমি ফাইনালি একটা পুরো তালিকা আকারে প্রকাশ করব, যেটাকে আমরা জনতার ইশতেহার বলছি বা সুপারিশপত্র বা দাবিপত্র। এবং আমরা চাই যে ভোটের সময়ে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে যারা পরিবর্তন চাইছে, তারা যখন তাদের ইশতেহার প্রকাশ করবে, তারা যেন এদিকে নজর রেখে ইশতেহারটা প্রকাশ করে এবং সরকারে এলে তারা যেন এইগুলোকে করে, কারণ এগুলো আমাদের সবার ভাবনা। আমরা হয়তো বিরাট পলিটিশিয়ান না, আমরা সাধারণ মানুষ, কিন্তু ভাবতে তো আমরাও পারি। ভালো মন্দ কিসে কী হয় এ ভাবনার ক্ষমতা তো আমাদের তো আছে, তাই না? আমার আছে, আপনার সকলেরই আছে। ফলে আমরা সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে নিয়েই তো সরকারটা হয়। তো সাধারণ মানুষের চিন্তা ভাবনা ভালো মন্দ সেটাও তো পলিটিক্যাল পার্টিগুলোর ভাবা উচিত। ফলে আমরা একটু আগে থেকে ভাবিয়ে দিতে চাই, পলিটিক্যাল পার্টিগুলোকে একটু আগে থেকে ভাবিয়ে দিতে চাই, ওদের ইশতেহার প্রকাশের অনেকটা আগেই এটাকে প্রকাশ্যে আনতে চাই, যাতে করে এদিকে। এবং এটা তো শুধু আমার একার মত না, আপনাদের সকলের মত। এবং আপনারা যারা সব কমেন্ট করছেন, দেখবেন পলিটিক্যাল পার্টির লোকেরাও ওগুলো দেখছেন যে মানুষ কী চাইছেন, সত্যি এটা সমর্থন তারা করছেন কিনা। ফলে এটা একটা ভাবিয়ে দেওয়া পলিটিক্যাল পার্টিগুলোকে। পলিটিক্যাল পার্টিগুলো সব সস্তা রাজনীতি নিয়ে বেশি কথা বলে, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা কী চাই? সস্তা রাজনীতি না, আমরা চাই রাজ্যের বাংলার প্রকৃত উন্নয়ন। তো সেই জন্য আমরা এগুলো একটু ভাবাতে চাই যে আপনারা যা করছেন করুন, ভাষণ তো দিচ্ছেন অনেকেই, কিন্তু বাংলার ভালোর জন্য আমরা এগুলো চাই। তো দর্শক, সেই জন্যই এগুলো একটু ভাবা। তো এটা আমার কোথাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা খবর তো আমরা করব, আরও দিনে তো খবর করছি, কিন্তু খবরের মধ্যেও এটা একটা পার্ট হিসেবে আমরা করছি দর্শক আরামবাগ টিভির তরফ থেকে। তো আমার খুব ভালো লাগছে যে আপনারা অনেকে রিয়্যাক্ট করছেন, সাজেশন দিচ্ছেন, যেটা খুবই ভালো জিনিস। তো যাই হোক দর্শক, আজকে আমি যেটা নিয়ে চর্চা করতে চাই, অনেকগুলো ভাগে তো করবে এটা। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, সামাজিক প্রকল্প, কর্মসংস্থান, কৃষি, শিল্প, বিনোদন, খেলাধুলা, সব পার্টে কিন্তু আমি একেবারে করব। লক্ষ্মী পুজোকে একেবারে সব কমপ্লিট করে দেবো আশা করি, পূর্ণাঙ্গ একটা তালিকা, যাতে করে পিডিএফ আকারে প্রকাশ করতে পারি এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো এবং পলিটিক্যাল পার্টির লোকেদেরকেও আমরা পাঠাবো, নিজের থেকে পাঠাবো। তো ফলে আপনাদের মতামত দেওয়াটা খুব জরুরি, খুব মূল্যবান। এখন দর্শক, আমি যেটা নিয়ে চর্চা করতে চাই সেটা হচ্ছে সামাজিক প্রকল্প। দেখুন, সরকারের, রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে সামাজিক প্রকল্প নেওয়া, যাতে করে যারা অসহায় মানুষ তারা যাতে বেঁচে থাকার রসদ পান। আর সামাজিক প্রকল্পগুলো সেই রকমই হবে, শুধুমাত্র অসহায় মানুষগুলোই তাতে যাতে বেনিফিটেড হন। সবার জন্য প্রকল্প এটা না, এটা করলে আর্থিক নয়ছয় হয়, যেটা এই রাজ্যের সরকার করছে। ফলে ওটা না, আমরা সেই মানুষগুলোর পাশেই পাশে থাকার জন্যই বলবো, যাদের পাশে থাকা দরকার, যারা সত্যি অসহায় আমরা ফিল করি কোথাও, তাদেরকে তুমি থাকো, বেশি করে থাকো, যাতে করে সাহায্যটা নিয়ে তারাও মূল স্রোতে বেঁচে থাকার শক্তিটা পান। আর যাদের দরকার নেই তাদেরকে তুমি দিও না, সেই টাকাটা নয়ছয় হবে। তো ফলে নয়ছয় না করে প্রকৃত যাদেরকে দেওয়া দরকার সেগুলো দেওয়া হোক, সেটা মাথায় রেখেই দর্শক আমার এই ভাবনা আমি সামনে আনছি। এবার আপনাদের মতামত নিশ্চয়ই সেখানে থাকবে। দেখুন, এক হচ্ছে অক্ষম প্রতিবন্ধী ভাতা, 5,000 টাকা। এখন মনে হয় 1,000 টাকা দেওয়া হয়, 1,000 টাকায় চলে না। যারা পুরোপুরি অক্ষম, তাদের পক্ষে কাজ করা সম্ভব না, তাদের তো জীবন থাকতে পারে না, তারাও তো বাঁচতে চান না, তারাও তো বাঁচতে চান। তো সুতরাং 1,000 টাকায় একটা অক্ষম, আমরা পরিষ্কার বুঝতে পারি যে পুরোপুরি অক্ষম, কাজ করার ক্ষমতা নেই, তো তাকে 1,000 টাকা ভাতা আমি দেবো?
আমি সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার বলে 1000-1200 দিয়ে দিচ্ছি, আর যারা মানে অক্ষম একেবারে, তাদেরকে 1000 টাকা এটা হতে পারে না। একেবারে অক্ষম যাদের কাজ করার কোনো ক্ষমতা নেই, তাদেরকে মাসে অন্তত 5000 টাকা করে দিতে হবে। আচ্ছা, আমি আগে পয়েন্টগুলো পড়ে দিই। অন্যান্য প্রতিবন্ধী 3000 টাকা দিলেও চলবে, যারা কাজ করতে পারেন টুকটাক। বিধবা ভাতা 6000 টাকা, কিন্তু একটা ওখানে অপশান থাকবে, তাদেরকে কাজে লাগাও, পরিষেবামূলক কাজে লাগাও, একেবারে বসিয়ে বসিয়ে না দিয়ে কাজে লাগাও, তারাও কিন্তু মানব সম্পদ। লক্ষ্মীর ভাণ্ডার 3000, কিন্তু শুধুমাত্র দুস্থদের জন্য। আমি আরও ব্যাখ্যাতে আসছি। ছাত্রছাত্রীদের সাইকেল, দুস্থদের জন্য বই খাতার জন্য অর্থ, আয়ুষ্মান ভারত প্রকল্প বলবৎ, বার্ধক্য ভাতা 2000, দুস্থদের চিকিৎসার তহবিল, আর সকলের জন্য বিমা। আশা করি দর্শক আপনারা বুঝে গেছেন, তাও খানিকটা ভেঙে দিই। যেটা প্রথমে বলছিলাম ওটা তো বুঝিয়ে দিয়েছি। আর যারা অনেক প্রতিবন্ধী আছেন, তারা দেখবেন মোটামুটি কাজ করতে পারেন, আছেন না, আংশিক প্রতিবন্ধী, তাদের জন্য 5000 দরকার নেই, তাদের জন্য 3000 টাকা করে দিলেই হবে, বাকিটা ওনারা ইনকাম করে সংসার চালিয়ে নেবেন। আমি আবারও বলছি, যে যাই হন না কারো, প্রত্যেকের এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, প্রত্যেকেই তার স্বপ্ন নিয়ে পৃথিবীতে বাঁচতে চান। তার অক্ষমতা আছে বটে, অক্ষমতাকে দূরে ঠেলে অক্ষমতাকে জয় করে তিনি কিন্তু বাঁচতে চান। ফলে আমরা যারা সক্ষম, আমরা যারা দুটো হাত পা ভালো নিয়ে জন্মেছি, যারা আমরা চোখে ভালো করে দেখতে পাই, যারা আমরা কাজ করার ক্ষমতা রাখি, আচ্ছা আমরা এটুকু দায়িত্ব নিতে পারি না ওই মানুষগুলোর জন্যে? পারি না কি? একটা সরকার আছে, একটা সরকার দায়িত্ব নিতে পারে না একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে? সরকার তো সাধারণ মানুষের টাকাতেই চলে। তো সাধারণ মানুষ আমরা যারা মানে ইনকাম করতে পারি, আমাদের ট্যাক্সের টাকায় সরকার তো চলে, যা আমাদের টাকা দেওয়া চলে, তো সেখান থেকে সরকার উদ্যোগ নিতে পারে না? সরকার তো মানুষকে নিয়ে চলে, মানুষেরই টাকা, সরকার নিশ্চয়ই দিদিমণির টাকা না। তো সেখানে এমন কিছু প্রকল্প করবো না যাতে করে এই মানুষগুলো একটু স্বস্তিতে বাঁচতে পারেন, একটু স্বপ্ন নিয়ে বাঁচতে পারেন? এটুকু আমরা করতে পারি না? আমরা যা ইনকাম করছি, যেটা জমা করছি সরকারকে, তার মাধ্যমে ওই মানুষগুলোকে একটু বাঁচার রসদ দিতে পারি না? তো কেন ওই 1000 টাকা ভাতা, তাও সময়ে পাওয়া যায় না, অনেক কাঠখড় পোড়াতে হয়? ওই রকম না। যারা একেবারে অক্ষম তাদের জন্য 5000, আর যারা মোটামুটি কাজ করতে পারেন তাদেরকে অন্তত 3000 দিতে হবে, অন্তত 3000, তারপর তারা সামলে নেবেন। আচ্ছা, আমি এটাতে খুব জোর দিয়েছি বিধবা ভাতা। আমার মনে হয় সব থেকে অসহায় এই সেকশনটা হয়ে যায় যখন হঠাৎ করেই স্বামী হারা হয়ে যান। একেবারে ইয়াং বয়স, ছোট ছোট বাচ্চা, একেবারে ইয়াং বয়স, ছোট ছোট বাচ্চা, কোথায় যাবেন বুঝে উঠতে পারেন না, মা বড় অসহায় হয়ে পড়েন। তো এই ক্ষেত্রে তাকে ওই নাম গাওয়াতে বিধবা ভাতা 1000 টাকা, এটা হয় না, এটা ভিক্ষা না। পাশে থাকা, প্রপারলি পাশে থাকা। বিধবার সংখ্যা তো বিরাট হয় না, একটা পাড়াতে বিধবা কত হতে পারেন? বিধবার সংখ্যা তো বিরাট হয় না, একটা লিমিটেড সংখ্যা গোটা রাজ্যে। তো তাদেরকে আমরা একটু প্রপারলি পাশে থাকতে পারবো না তাদের পরিবারটা চালানোর জন্যে? পরিষ্কার আমরা বুঝতে পারছি যে ওই মহিলার হালটা খারাপ হয়ে যাচ্ছে, কার স্বামী চলে গেছে, ছোটো ছোটো বাচ্চা, তার পক্ষে সংসার চালানো একেবারেই সম্ভব না। তো সেখানে মিনিমাম একটা আমি সাহায্য করতে পারবো না? আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, সংসার ধর্ম করছি, স্বামী স্ত্রী একসঙ্গে থেকে, তো আমরা তাদের পাশে একটু দাঁড়াতে পারবো না? আমাদের সরকার তাদের পাশে একটু দাঁড়াতে পারবে না? ওই মানুষগুলোকে একটু বাঁচার রসদ দিতে পারবো না? মানবিক হতে হবে। এই মানবিকতা, মমতা ব্যানার্জি নাকি খুব মানবিক, চোর ছাচরদেরকেও ভাতা দেওয়ার চেষ্টা করেন, ওটা মানবিকতা না, ওটা নোংরামি, ওটা ক্রাইম। মানবিকতা সেটাই যেখানে সত্যিই মানবিকতার প্রয়োজন রয়েছে, সেখানটা হচ্ছে মানবিকতা। এই পরিবার বিধবা এবং তার একটা এজ করতে পারেন 55 বছর বা 60 বছর, তারপরে হয়তো নর্মাল সিস্টেমে পড়ে যাবেন, কিন্তু যতদিন ছোট ছোট বাচ্চা, ততদিন মানে বাচ্চাদের একটু বড় করা পর্যন্ত তাদেরকে একটা এই অ্যামাউন্টের টাকা অন্তত এই সময় দিতে হবে। আপনি 60 বছর পার হয়ে গেল বা 55 বছর পার হয়ে গেল, তারপর আপনি নর্মাল সিস্টেমে নিয়ে চলে আসুন, বার্ধক্য ভাতাতে নিয়ে চলে আসুন। কিন্তু সংসার যখন তাকে এগোতে হবে, বাচ্চা থেকে বড় করতে হবে, তখন কিন্তু তাদেরকে একটু অন্যভাবে গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, এখানে আমি একটা পয়েন্ট জুড়ে দিয়েছি, আমি চাই না কাউকে, কোনো মানুষ, সুস্থ মানুষ, হাত পা আছে, কাজ করার ক্ষমতা রাখেন, তাকে বসিয়ে বসিয়ে ভাতা দেওয়া হোক, এটা আমি চাই না। বসিয়ে বসিয়ে ভাতা দেওয়া হোক, আমি চাই যে তাদেরকে কাজে লাগানো হোক, তারাও কিন্তু মানব সম্পদ, তাদেরকে পরিষেবামূলক কাজে লাগানো হোক না। একটা পঞ্চায়েতের আন্ডারে অনেক কাজ হয়, গ্রামের পরিষেবামূলক অনেক কাজ থাকে, অনেক কিছু আছে, তাদেরকে একেবারে বসিয়ে টাকাটা না দিয়ে তাদেরকে তার গ্রামে কাজে লাগানো হোক। আরে গ্রাম পরিষ্কার রাখার কাজটাও তো একটা কাজ, সব কিছু ঠিকঠাক রাখাও তো একটা কাজ, একটা সুন্দর পরিবেশ গড়ে রাখাটা একটা কাজ। তাহলে আমার টাকাটা অযথা গেল না,
ওই পরিবারটি বেনিফিটেড হলো, কিন্তু ওই পরিবার বা ওই মহিলার দ্বারা আমার গ্রামে একটা পরিষেবা পেলো, যাতে করে আমার সমাজ উন্নত, পরিবেশ উন্নত থাকবে। একটা মিনিমাম একটা ছোট্ট কাজ দিয়ে দেওয়া যায়। বুঝতে পারছেন কথা? আমি কিন্তু ওই ঘরে বসে বসে বেতন দেওয়ার পক্ষে না, ঘরে মানে ভাতা দেওয়ার পক্ষে না। ঘরে বসে বসে ভাতা তারাই পাবেন যারা অক্ষম, যাদের কিছু করার নেই, তারা যাদের কাজে সক্ষম, কাজ করতে পারেন, চলো ভাতা দিয়ে দিলাম। এটা একেবারে আয়শূন্যে 9-6-এর লক্ষণ, যেটা এই সরকার খুব করছে। আর এইগুলোকে বাঁচাতে পারলেন না, দেখবেন সব খরচা। ভাবছেন 6,000 টাকা কী করে মানে দেওয়া যাবে? কোনো ব্যাপার না। আপনার 6,000 টাকা দেখতে অনেক লাগছে, কিন্তু আপনি ভাববেন আপনার গ্রামে কজন আছেন এরকম বিধবা মহিলা, আর যাদেরকে দেওয়ার কোনো প্রয়োজনীয় টাকা পয়সা, তাদের জন্য সরকার কত টাকা খরচা করছে, দেখুন একটু হিসেবটা মেলান, হিসেব ঠিক অঙ্ক মিলে যাবে, অঙ্ক একেবারে পরিষ্কার মিলে যাবে। কারণ সেটা ভেবেই কিন্তু আমার ভাবনা, অহেতুক খরচা প্রচুর এই সরকার করছে, যে খরচার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার 3,000, ওনাকে ভাবছেন ওহ এ তো আরও বেশি হয়ে গেল তো, বেশি দেওয়া উচিত তো। 1,000 টাকা 1,200 টাকায় তো চলে না একটা লক্ষ্মীর ভাণ্ডারে। কাদের চলে না? যাদের সত্যি সংসারটা চলে না, তাদের জন্য এই টাকাটা চলে না। তো আমি তো মানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, শুধুমাত্র দুস্থদের জন্য, যাদের সত্যিই টাকা এই 3,000 টাকাটা খুব জরুরি, শুধুমাত্র তাদের জন্য, নট ফর অল। সস্তার রাজনীতি করতে গিয়ে সকলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, সৌরভ গাঙ্গুলির ওয়াইফের জন্য লক্ষ্মী ভাণ্ডার, বা ওই শিল্পপতির আরও যারা আছেন তাদের ওয়াইফের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, তারা টাকা তুলবেন, ওই স্নো পাউডার কিনবেন, তারপরে সব ওই সাজগোছের কিনবেন, পার্লারে যাবেন না। এর জন্য সরকার খরচা করতে পারে না। এটা 9-6 হচ্ছে, এই টাকা খরচা করতে পারে না। সেই টাকা অফ করো, অফ করে যারা সত্যি নিডি, যারা খেতে পান না ঠিক মতো করে, গ্রামগঞ্জে বা শহরেরও কোনো জায়গায় দেখবেন খুব নিডি, যাদেরকে 1,000 টাকা দিলে চলে না, একেবারে অসহায় পরিবার, তাদেরকে 3,000 টাকা মিনিমাম করো। বাকিটা তারা টুকটাক কাজ করে চালিয়ে নেবেন, কিন্তু মিনিমাম তাদের জন্য 3,000 টাকা করো, দুস্থ অসহায় পরিবারের জন্য, শুধুমাত্র তাদের জন্য। সেটাকে ভালো করে চিহ্নিত করো যে এই টাকা যে দিচ্ছি সেটা সত্যি 100% তাদের পরিবারের সংসার চালানোর জন্য কাজে লাগছে, একমাত্র তাদেরকে দাও। সেটা নিশ্চয়ই সেই সংখ্যাটা বিরাট কিছু হবে না। ফলে দেখতে লাগছে 3,000 এত টাকা কী করে আসবে, দেখবেন এখান থেকেও টাকা বাঁচবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে টাকা খরচা করা হচ্ছে, দেখবেন সেই টাকাও লাগবে না। এই 3,000 টাকা করে এই রকম পরিবারকে দিয়েও হিসেবটা মিলিয়ে নেবেন। সাইকেল, সবার জন্য সাইকেল, পুলিশ অফিসারের ছেলের জন্য সাইকেল, শিল্পপতির ছেলের জন্য সাইকেল, সবার জন্য সাইকেল। এটা আবার কি? এটা সরকারের কোনো নীতি হতে পারে না। শুধুমাত্র দুস্থদের জন্য, বাকি টাকা বাঁচাও, অন্যদিকে কাজ আছে। আমি দেখি স্কলারশিপ, ফালতু স্কলারশিপ, আমাকে ট্যাবের টাকা, কোনো প্রয়োজন নেই, এবং সেই টাকা দেখবেন সব 9-6 হচ্ছে। কেউ অন্যদিকে খরচা করছেন, কেউ ফোনও কিনছেন। ফোন তো ওই তো ট্যাব কেনার নাম করে কি হচ্ছে, অনলাইন ক্লাস, তো সেটা আমরা দেখতে পাচ্ছি, ক্লাসের যেসব ছবি ভিডিও সামনে এসছে, সব বেকার। আর স্কলারশিপ সকলের জন্য ইত্যাদি দিয়ে যাদের দরকার নেই তাদেরকেও টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আদতে সেই টাকাটা কি হচ্ছে? 9-6 হচ্ছে। দেখবেন অন্য উল্টোপাল্টা কাজে তারা সব খরচা করে ফেলছে। এটা কেন হবে? তুমি দাও, টাকা দাও, একটা অ্যামাউন্ট দাও। কাদেরকে দেবে? যাদের বই কেনার সত্যি ক্ষমতা নেই, কাদেরকে দেবে? যাদের খাতা কেনার ক্ষমতা নেই, তাদেরকে দেবে। সেটা কারা ঠিক করে দেবেন? স্কুলের টিচাররাই ঠিক করে দেবেন। স্কুলের টিচারদের কাছে সেটা তো আরও পরিষ্কার থাকবে। মানে স্কুলের টিচাররা নিশ্চয়ই এটুকু বুঝতে পারেন ছাত্রীদের দেখে যে কার কোন পরিবারের কি অবস্থা, তারাই ঠিক করে দেবেন। সুতরাং স্কুল ফান্ডে টাকাটা দিয়ে দাও, তারা ঠিক করে দেবে যে কাদেরকে বই কেনার জন্য টাকা দেওয়ার প্রয়োজন রয়েছে, অতিরিক্ত বই, বাকি তো বই সরকারের দেওয়ার কথা। বা খাতা, অনেকের সত্যিই সমস্যা, গরিব মানুষ, তাদের খাতা কেনার পয়সা নাও থাকতে পারে, বা আরও অন্যান্য খরচের ব্যাপার। আমি বলছি যে এই রকম দুস্থ ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, তাদেরকে চিহ্নিত করো এবং স্কুলকে সেটা দায়িত্ব দাও। আশা করি স্কুল এটুকু ঠিক করে ফেলতে পারবে। ওই পার্টির লোকেদেরকে দায়িত্ব দেওয়া চলবে না, কিন্তু পার্টি পঞ্চায়েতের লোকেদেরকে দায়িত্ব দেওয়া চলবে না। স্কুল নিশ্চয়ই এটাকে ভেরিফাই করে বুঝতে পারবে যে কাদেরকে সত্যি এই টাকা পয়সা দেওয়াটার প্রয়োজন রয়েছে, তাদেরকে দাও, স্কুল ঠিক দিয়ে দেবে। ফলে ফালতু টাকা যাবে না, ফালতু খরচ হবে না। সবুজ সাথী সাইকেল পড়ে রয়েছে, কাজ হয় না, উল্টো দিকে কেউ বিক্রিও করে দেন অন্যভাবে নাম টাম পাল্টে দিয়ে। এইসব না,
নয় ছয় বন্ধ করো, নয় ছয় বন্ধ করো, যেটা দরকার যেখানে দরকার সেখানে দাও। পড়াশোনা করার জন্য দিচ্ছ, যেন সেটা পড়াশোনার কাজেই ব্যবহার করা হয়, যেন সেটা বই কেনার কাজেই ব্যবহার করা হয়, যেন সেটা ওই খাতা কলম ইত্যাদি কেনার জন্যই ব্যবহার করা হয়, পড়াশোনার জন্য বা ওই আরও যেসব খরচ লাগে সেই খরচের জন্য ব্যবহার করা হয়, সেটা নিশ্চিত করো। ফালতু খরচা করো না। স্কলারশিপ দিচ্ছি, এত কোটি স্কলারশিপ দেখবেন মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন এত কোটি স্কলারশিপ দিয়ে লাভটা কী হচ্ছে? তো নয় ছয় হচ্ছে, তো লাভটা কী হচ্ছে? সরকারি খরচ, সরকারি টাকা, তো আপনি নয় ছয় করছেন। ওই যে ওনার উদ্দেশ্য একটাই, সকলকে দিচ্ছি, বলবো ভোটের সময়, সকলেই তো কিছু না কিছু পেয়েছেন, পাচ্ছেন তো সরকারি পরিষেবা, বলুন একটাও পাননি এমন কেউ হাত তুলুন। আরে কি হাত তুলবে, সবাই তো সবার জন্য তবে দিয়ে বসে আছেন। ফলে পুরো নয় ছয় হচ্ছে। এটা একটা সরকারি পলিসি হতে পারে না। উনি ওনার ভোটের জন্য করেন, কিন্তু এটা হতে পারে না। আয়ুষ্মান ভারত যে আছে হেলথ যে প্রজেক্ট, ওটাকে চালু করতে হবে। এখানে স্বাস্থ্যসাথী কার্ড যেটা পুরো ঢপের বাইরে, কোনো কাজ হয় না, এইসব চলবে না। আর সবার জন্য কার্ড, এটাও ঠিক না। সবার জন্য কার্ড, ওখানেও ফালতু খরচ। আয়ুষ্মান ভারত সবার জন্য না, যাদের জন্য দরকার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই মতো করে করো। রাজ্য সরকার যে শেয়ারটা আছে ওখানে দাও, দিয়ে এটাকে চালু করে দাও। ফালতু খরচা করো না, ফালতু খরচ বাঁচাও। বার্ধক্য ভাতা এখন মনে হয় 1000 টাকা না কত দেয়, চলতে পারে না, এটা ডবল করতে হবে, 2000 করতে হবে। আচ্ছা, দুস্থদের চিকিৎসা তহবিল করতে হবে। অনেক ট্রিটমেন্ট আছে, আমি দেখেছি অনেক মানুষ অসহায়, সরকারি হাসপাতালেও হয় না পরিষেবা, অনেক ক্ষেত্রে বাইরেও যেতে হয়। এবং এখানে হলেও রাজ্যে হয়তো চিকিৎসা হয় বটে, সেখানেও প্রচুর খরচ, একটা পরিবার সেটা সামলাতে পারে না। সেক্ষেত্রে পরিবারগুলোকে সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে। মানুষের কাছে তারা অনেকে চান, কেউ সে টাকা পয়সা দান দেন অনেকে, কিন্তু সরকার থাকতে কেন এত মানুষকে অসহায় হতে হবে? তো সরকারকে একটা তহবিল গঠন করতে পারে না, যে যাদের সত্যি খুব দেখবো যে চিকিৎসার জন্য একটা বিরাট অ্যামাউন্টের খরচের কোনো প্রয়োজন হবে, সেই পরিবার যদি অ্যাপ্লাই করে তাকে আমরা সাহায্য করব। হয়তো কিছু ত্রাণ তহবিল আছে, মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপালের আছে, কিন্তু সে অর্থে পাওয়া যায় না, সে অর্থে ওখান থেকে। কিন্তু ওটাকে আরেকটু বড় করো, তহবিলটাকে বড় করো, এইরকম একটা নাম দিয়ে বড় করো, যে যাদের খুব খরচের কোনো বিষয় আসবে তারা অ্যাপ্লাই করবে, এবং সেটা স্ক্রুটনি হবে, দেখা হবে সত্যিই সেই খরচের ব্যাপার আছে কিনা, সত্যিই তাদেরকে ফান্ডটা দেওয়া যায় কিনা, সব কিছু কিন্তু খতিয়ে দেখতে হবে। তৃণমূল সই করে দিয়ে দিলেও চলবে না, তাহলে সব ওখান থেকে কাটমানি হয়ে যাবে। মনিটরিং সিস্টেম খুব স্ট্রং করতে হবে। তো এই ধরনের তহবিল আমার কোথাও মনে হয়েছে, দেখুন এগুলো না সব আমার অভিজ্ঞতায় কথাগুলো বলছি। আমি যদি অনেকেই আমাকে বলেন দাদা খুব সমস্যায় পড়েছি, আমি বুঝতে পারি যে সত্যি তারা সমস্যায় পড়েছেন। তো সরকার কেন পাশে থাকবে না? সরকার অন্যান্য খরচা করতে পারে, আর একটা সরকার চাইলে অনেক ভালোভাবে পাশে থাকতে পারবে। সাধারণ মানুষ তো সবসময় পারে না, আর সাধারণ মানুষের কাছে সবসময় মানুষ যেতেও পারেন না। তো সরকারের যদি একটা সংস্থান থাকে সেখান থেকে অ্যাপ্লাই করা যায়। তো সেই জন্য আমার কথা মনে হয়েছে সামাজিক প্রকল্পের মধ্যে এই ধরনের একটা দুস্থদের চিকিৎসার জন্য একটা তহবিল গঠন করা উচিত। অবশ্যই এটা কিন্তু করা উচিত। আর সকলের জন্য বিমা, দেখুন বিমা LIC মানুষ নিজের উদ্যোগে করেন, কিন্তু সেটা আবার সবাই করেন না। তো মানুষ অসহায় হয়ে গেলে, একটা মানুষ মারা গেলে একটা পরিবার অসহায় হয়ে পড়ে, যেমন আমরা বলছি বিধবা ভাতা ইত্যাদি আছে, তেমনি সেই সঙ্গে যদি বিমা প্রকল্প চালু করা যায় সকলের জন্য বিমা। কেন্দ্রীয় কিছু প্রকল্প আছে, অনেকে করেন, অনেকে তো আবার এখান থেকে বিগড়ে দেন, করতে দেন না। কিন্তু আমি বলবো যা আছে রাজ্য সরকারের তরফ থেকে এটাও একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে, যে মানুষের সকলের জন্য একটা বিমা থাকাটা খুব উচিত, যাতে করে একটা পরিবার যেন অসহায় হয়ে না পড়ে। আমাদের একটাই তো লক্ষ্য, সরকারের কী লক্ষ্য হওয়া উচিত? সরকারের সবসময় লক্ষ্য হবে রাজ্যের উন্নতি করা, আর অসহায় হয়ে যেন কেউ না এখানে বাঁচেন। যদি কেউ কোথাও অসহায় হয়ে পড়ে, সরকার ঝাঁপিয়ে পড়বে, আমার রাজ্যে কেউ অসহায় না, তুমি সমস্যায় পড়লে আমরা আছি তো পাশে, একেবারে নিশ্চিত করবে তার জীবনযাত্রার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এটাই তো সরকার দায়িত্ব না? এটাই তো প্রকৃত উন্নয়ন, এটাই তো প্রকৃত সরকার। তো এইসব না করলে আর কি করবে? শুধু সস্তার রাজনীতি, শুধু সেন্টিমেন্ট, বাংলা বাঙালি। আমরা বাংলা বাঙালি সেন্টিমেন্টে নেই, আমরা যেটা বলছি বাংলার উন্নয়নের জন্য বলছি। ওসব চর্চা অনেক হচ্ছে, পলিটিক্যাল পার্টির লোকেরা ওইদিকে বেশি মাতামাতি করছেন, এবং মিডিয়াতে ওইসব বেশি চর্চা হয়, নিশ্চয়ই দর্শক জানেন। কিন্তু এইগুলো মানুষকে ঢোকাবেন মাথাতে একটু। আমিও খবর করছি, অন্যান্য ওইসব নিয়েও আমিও নিশ্চয়ই খবর করি, কিন্তু তার পাশাপাশি আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টির লোকেরা শুধু সুরসুরি দিয়ে ভোট আদায় করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, উন্নয়নের দিকে তাকান না। উন্নয়ন প্রশ্ন করলেই ওই সুরসুরি দিতে শুরু করে দেয়। কিন্তু আমরা গলাটা টিপে ধরবো, আগে উন্নয়নের কথা বলো তো, কী উন্নয়ন করতে চাও সেটা বলো তো, আর ভুলভাল খরচ বন্ধ করো, প্রকৃত উন্নয়নের জন্য কাজটা করো, সেটা করতে হবে, নাহলে উল্টে দেবো। এই ভয়টা, এই চাপটা রাখতে হবে।
আর এই আমরা চাই, এগুলোকে ভাবাতে হবে দর্শক। তো সেই জন্য আমি আপনাদের সামনে রাখছি প্রত্যেক দিন, আবার আগামীকাল দুপুরের দিকে। আমি দুপুরের দিকে এটা আনছি, যারা দেখেননি, এটা আমার 4 নম্বর এপিসোড হচ্ছে। যারা আগেরগুলো দেখেননি দেখে নেবেন এবং মানুষকে দেখাবেন, শেয়ার করবেন, একটু মানুষকে ভাবাবেন, তাদেরও মতামত নিতে সাহায্য করবেন। এগুলো ভাবান, পলিটিক্যাল পার্টির লোকেদেরকে ভাবান, এবং আমি তো পূর্ণাঙ্গ আকারে আবারও বলছি এটাকে প্রকাশ করব, পলিটিক্যাল পার্টির অফিসগুলোতে পাঠাবো। আমি চাইবো এইসব বিষয়ে নজর দিক পার্টিগুলো, এবং সরকার এলে তারা যেন এগুলো পালন করে। আর বর্তমান সরকার যেটা আছে এ তো করবে না, সেটা আমরা ভালো করেই জানি। দর্শক বলবেন আপনারা এবং মতামত দেবেন অবশ্যই, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। এবার দেখা যাক আগামীকাল কোন বিষয়ে চর্চা করতে পারি।